কই গো গিন্নি, বাড়িতে আছো? ও গিন্নি, কই গেলে? কি হয়েছেটা কি? এত হাঁক ডাক কিসের? খুব খিদে পেয়েছে, খেতে দাও দুমুঠো। চাল ফুরিয়ে গেছে, সকালে কেনার কথা বলেছিলাম। সেই হুঁশ কি তোমার আছে? যেই পেটে আঁচ লেগেছে সেই বাড়ির কথা মনে পড়লো বুঝি? এতক্ষণে তো বাড়ি ফেরার কোনো নাম গন্ধটি ছিল না। হাতে একটিও পয়সা নেই, কোথায় থেকে চাল আসবে? সারাদিন ওই ছাই পাশ আর তাসের ঘাটিতে পড়ে থাকলে কি আর হাতে পয়সা থাকে? যাক সে কথা, ওসব বলে তো আর লাভ নেই। তোমার যা মন চায় তুমি করো। আর মনে রেখো, এই বাড়িতে তোমার জন্য কোনো ভাত নেই। যাও এখান থেকে। আর এক মুহূর্ত তুমি এখানে থাকবে না, বেরিয়ে যাও বলছি। হয়েছে, থামো, এত কথা শুনতে আসিনি, চলে যাচ্ছি। কই আর যাবে? ওই তো তাসের ঘাটিতেই। তাই বরং যাও, তুমি থাকলেই যত অশান্তি। রঘু রাগবাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসলো। এদিকেও তার পেটে ভীষণ খিদে, হাতে একটাও পয়সা নেই। তাই নিরুপায় হয়ে বাড়িতে পড়ে থাকা জালটি নিয়ে যাচ্ছে নদীর পাড়ে। দেখা যাক কটা মাছ পাওয়া যায়, নয়তো পেটের খিদে যে তাকে আর শান্তি দিচ্ছে না। বাড়িতে গিয়ে যে দুমুঠো ভাত খাবে তারও সাধ্য নেই। তার গিন্নির হাজারটা কথায় যেন তার পেট ভরে গিয়েছে। কি গো রঘু, কোথায় চললে? আর একবার খেলে যা, খেলাটা বেশ জমছে কিন্তু। না গো, এখন আর খেলবো না, মাছ ধরতে হবে। কেন? এক কাজ কর রঘু, এখন বরং এই কাছেই যে নদী ঘাট আছে সেটিতেই যা। আসার সময় দেখলাম বেশ অনেক ঝাঁক পড়েছে। কি কি বলছিস, তাই নাকি? তা নয় কি, আর যা বলছি। তাহলে আমি আসছি, যা যা। কুশলের কথায় রঘু বেশ স্বস্তি পেল। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জলদি পা চালিয়ে ছুটতে থাকলো ঘাটের দিকে। সচরাচর সে ঘাটে মাছের ঝাঁক দেখা যায় না, তবে একবার ঝাঁক আসলে প্রচুর মাছ জালে ধরা পড়ে। এসব ভাবতেই যেন রঘুর মুখটা আনন্দে ভরে উঠল। আগামীকাল সে ইচ্ছে মতো তাস খেলতে পারবে, তাকে আর কেউ বাধা দিতেও পারবে না। হাতেও বেশ টাকা থাকবে, তার যেন আর তর্স হয়েছে না। এই কয়েকদিন ভাগ্য খারাপ যাওয়ায় ঠিকমতো খেলতেও পারেনি। মনটা যেন আজ বেশ খচখচ করছে। তাসের নেশায় যেন সে অন্ধ হয়ে গিয়েছে। ছেলে স্ত্রীর কথা তার মাথাতেই নেই। সে নিজের খেয়াল খুশি মতো চলতে পারছে, এটিই যেন অনেক। এসব নবশা যেন দিন দিন তাকে ধ্বংস করে দিচ্ছে, সেদিকেও তার কোনো খেয়াল নেই। দেখতে দেখতে রঘু ঘাটের কাছে চলে এসেছে। ঘাটের চারদিকটা বেশ অন্ধকার অন্ধকার, আশেপাশেও কেউ নেই। বেশ চুপচাপ নিস্তব্ধ সবকিছু। এই সুযোগে আমি একা সব মাছ ধরে নিয়ে যেতে পারবো, আর কোনো চিন্তাই নেই। কাল বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে দিলে হাতে অনেক টাকা আসবে, আর মানুষের কাছে গিয়ে হাত পাততে হবে না। বেশ তাসও খেলা যাবে। কি যে শান্তি! রঘু নিজ মনে এসব ভাবতে থাকে। ঠিক এ মুহূর্তে হঠাৎ তার কানে একটি কান্নার আওয়াজ ভেসে আসে। কান্নার আওয়াজ পেতেই রঘু কিছুটা হকচকিয়ে পিছনে ফিরে তাকালো, তবে পিছনে কিছু নেই। চারপাশটা ফাঁকা, জরাজীর্ণ হয়ে রয়েছে। এ সময় কেই বা কান্না করবে? কান্নার আওয়াজটি যেন ক্রমাগত বেড়েই চলেছে, তবে কান্নার আওয়াজটিতে স্পষ্ট মনে হচ্ছে যেন কোনো বাচ্চা ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তবে এই রাতের বেলা এখানে কোনো বাচ্চা ছেলে আসবেই বা কি করে? কে কে কাচ্ছে? রঘুর এ কথার কোনো উত্তরই মিলল না। অনবরত ফুপিয়ে ফুপিয়ে কাদার আওয়াজ ভেসেই আসছে। কেন জানি না রঘুর মনে হচ্ছে যেন ঘাটের ওই পাশেই, ওই ঝোপঝাড়ের পাশ থেকে কান্নার আওয়াজটি আসছে। ঘাটের পাশের এই রাস্তাটি দিয়ে যাতায়াত কেউ করে না,
লোকমুখে শোনা যায় কি সব অলৌকিক ঘটনা এই জায়গায় ঘটে। তাই সকলে এই পথে যাওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেতে যেন আর নিজের সন্তানের কথা তার মনে পড়ে গেল। তৎক্ষণাৎ সে আবেগাপ্লুত হয়ে গেল। তার মনে হলো যেন ছেলেটি কোনো বিপদে পড়েছে, তাই কাঁদছে। এত রাতে এই অবস্থায় বাচ্চা ছেলেটিকে একা ফেলে যাওয়া একদমই উচিত হবে না। তার ছেলে হলে হয়তো সে কখনোই এমন করতে পারত না। তাই ঘাটের বিপরীতের পথ যতই খারাপ বা অলৌকিক কিছু থাক না কেন, সেই সব উপেক্ষা করে হাঁটতে লাগলো সে পথে। তবে বেশ খানিকটা পথ আসতে খেয়াল করলো কান্নার আওয়াজটি আর নেই। হুট করে যেন নিস্তব্ধ হয়ে গেল সবকিছু। তার মনের ভিতর আরো খচখচ করতে লাগলো। কি ব্যাপার, হঠাৎ করে কান্নার আওয়াজ থেমে গেল কেন? রঘুর মাথায় যেন অন্য কিছু ঘুরতে লাগলো। তার ভীষণ ভয় করতে লাগলো। সে আশেপাশে যেন আর কিছুই দেখতে পাচ্ছিল না। আগের তুলনায় যেন অন্ধকার আরো বেশি তাকে ঘিরে ফেলেছে। এ পথের চারদিকটাই গাছপালা আর গাছপালা। রাতে গাছের ছায়াগুলো যেন লম্বা হয়ে মানুষের আকৃতির মতো দেখাচ্ছে। আর এখানে থাকা ঠিক হবে না, যতই সময় করাবে ততই যেন বিপদ। রঘু আর দাঁড়িয়ে সময় নষ্ট করল না। সে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করলো সেখান থেকে। সে আজ বুঝতে পেরেছে কেন সকলে এই পথটিকে এত ভয় পায়। রঘু নিজেও এ পথে ঢুকে বিরাট বড় ভুল করে ফেলেছে। তার যেন মনের ভেতরটা বারবার মোচড় দিয়ে উঠছিল। হঠাৎ করে কেন জানি না তার মনে হচ্ছে তার পাশে কেউ হাঁটছে। সে আচমকা থমকে গিয়ে পিছনে ফিরে একবার তাকালো, কিন্তু চারপাশে একটি মানুষও নেই। তবুও যেন মনের খচখচানিটা আর গেল না। সে আবারও হাঁটতে শুরু করলো। তবে পথ যেন কিছুতেই আর শেষ হচ্ছে না। যতই হাঁটছে ততই যেন পথটা বাড়ছে মনে হচ্ছে। সে যেন এ পথে আর এগোতেই পারছে না। তার ভীষণ ভয় করতে লাগলো। হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ভয়ঙ্কর পথটা থেকে সে বেরিয়ে আসলো। আসতেই যেন বেশ স্বস্তিতে নিঃশ্বাস নিল সে। বাপরে, এতক্ষণে যেন হাফ ছেড়ে বাঁচলাম। চাই তাড়াতাড়ি করে নদীতে জালটা ফেলি। একথা বলেই সে পা চালিয়ে নদীতে থাকা নৌকাটিতে উঠে পড়ল। সে আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গেই নদীতে জালটি ফেলতে গিয়ে হুট করে দেখল নদীতে একটি লাশ ভাসছে। তবে মুখটা বেশ স্পষ্ট হয়ে বের হয়ে আছে। মুহূর্তেই যেন সে চিনতে পারল এ আর কেউ নয়, তার ছেলের বুক। সাথে সাথে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে নিজ চোখে কিছুতেই বিশ্বাস করতে পারল না ব্যাপারটা। ঠিক সেই মুহূর্তে তার ছেলের লাশটি চোখ বড় বড় করে তার দিকে তাকালো। তার পুরো শরীর যেন থমকে গেল। হাত পা যেন আস্তে আস্তে অকেজো হতে লাগলো। তার ছেলের লাশটির চাহনি যেন তাকে গ্রাস করে ফেলছিল। তার চারপাশটা অন্ধকার নেমে আসলো। সে চোখ মেলে তাকাবার সাহস পাচ্ছিল না। মাথা অনবরত ঘুরতে লাগলো। ঠিক সে সময় হঠাৎ করে শরীরে সব শক্তি হারিয়ে ফেলেই নৌকাতেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। পরদিন সূর্যের আলো ফুটতে সবকিছু আগের মতো ঝকঝক দেখা গেল। তবে নদীতে ভাসা নৌকাটিতে রঘুকে আর দেখা গেল না। গতকাল রাতে তার সাথে কি হয়েছে আর সে কোথায়, এটি কেউ জানে না। এ যেন এক রহস্যে পরিণত হয়ে গেল। আর পড়ে থাকলো এই ফাঁকা নৌকাটি। এই রমেশ, শুনে যা। হ্যাঁ বলো বিষ্ণুদা। গল্প শুনবি না? তুমি সব ভয়ঙ্কর ভূতের গল্প বলো বিষ্ণুদা। রাতের বেলায় আমার ঘুম হয় না, ঘুমাতে পারি না আমি। ভূতের গল্প শুনে এই অবস্থা, সচক্ষে ভূত দেখলে তোর কি হবে বুঝতে পারছিস?
হতে পারে, আমি খুব একটা সাহসী না বিষ্টুদা, তুমি তো জানো। সন্ধেবেলা চলে আসিস, সবাই থাকবে। দিদার বাড়ি যাচ্ছি, আজ ফিরবো কিনা জানি না, যদিও ফিরি তাহলে রাত হয়ে যাবে, তখন তোমার দোকান তো বন্ধ থাকবে। আমার কথা শুনে বিষ্টুদা উত্তরে কিছু বলল না, শুধু একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। মন খারাপ করেছে কিনা কে জানে। বড়ই গল্প পাগল লোক, তাও যদি ভালো গল্প হতো। দিন রাত সেই এক ভূত প্রেতের আলাপ। আমি বিষ্টুদা থেকে বিদায় নিয়ে গ্রামের পথে হাঁটা শুরু করি। আমার নাম রমেশ ঘোষ, গ্রামে থেকেই পড়াশোনা করি। বিষ্টুদা আমার 2 বছরের সিনিয়র। এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ার পর লেখাপড়া ছেড়ে ঘটাডাঙ্গার পারে একটা ছোট দোকান দিয়ে বসে। 1-2 বছরের মধ্যে বেশ ভালো পরিচিতিও পায়। বিষ্টুদার টঙ্গের দোকানে চা না খেলে ভালোই লাগে না। বিষ্টুদার টঙ্গের দোকানে রোজ নতুন নতুন গল্প শোনা যায়। এই গ্রামের বুড়ো থেকে বাচ্চা সবাই বিষ্টুদার গল্প শুনতে মুখিয়ে থাকে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, কারণ বিষ্টুদা সবসময় আজগুবি সব ভূত প্রেতের গল্প শোনায়। যদিও তিনি বলেন এগুলো নাকি সত্যি, কিন্তু আমার তো বিশ্বাস হয় না। এসব বানিয়ে বানিয়ে বলে, এমন ভাবে যেন বলে মনে হয় যে সত্যি। তাই তার দোকানে সন্ধ্যার পর আমি খুব একটা যাই না। আজকে মায়ের পিড়াপিড়িতে দিদার বাড়িতে যাচ্ছি। কিছু দূর হেঁটে জলডাঙ্গার কাছে টুকটুক দেখতে পেলাম, তাতেই উঠে গেলাম। রাতের বেলা কি টুকটুক পাওয়া যাবে দাদা? দিনের মতো অত বেশি না, তবে দেখতে পেতে পারেন। ড্রাইভারের কথায় মনটা শান্ত হলো। দিদার বাড়িতে আমার খুব একটা ভালোও লাগে না। সারাদিন সেখানে থেকে বিকেলে বেরিয়ে পড়ব। আসতে আসতে যদি রাত হয়ে যায় তাহলে গাড়ি পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল, কিন্তু এখন সেটা ক্লিয়ার হয়ে গেছে, গাড়ি পাওয়া যাবে। অনেকে রাতের বেলা ভাড়া মারে, সে যাই হোক, গাড়ি থেকে জলডাঙ্গার বাজারে নামতে হবে একবার। দিদামণির জন্য কিছু ফল আর মিষ্টি নিতে হবে। যা ভেবেছিলাম তার হলো কই। মামা আর দিদার পিড়াপিড়িতে বিকেলে বের হতে পারিনি। রাতে থাকার জন্য অনেক জোরাজোরি করেছে, কিন্তু আমি এক কথার মানুষ। সত্যি কথা বলতে দিদার বাড়িতে আমার একটু ভয় ভয় করে। আমার নানা মারা যাওয়ার পর দিদা নাকি প্রায়ই দেখতে পায় আমার নানাকে, এমন কথা দিদা সবাইকে বলেছিল। সেই রাত থেকে আমি দিদার বাড়িতে আর চাই না। এদিকে রাতে বের হওয়ায় পড়েছি আরেক বিপত্তিতে। রাস্তায় কোনো গাড়ি নেই, কারণ কি আর করার, অতটা পথ আমাকে হেঁটে যেতে হবে। আকাশ কুসুম চিন্তা ভাবনা করতে করতে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। অন্ধকার রাস্তায় কিছুটা অসুবিধা হলেও হাঁটতে হাঁটতে চোখটা সয়ে এসেছে। ঝিঝি পোকাদের ডাক ভালো লাগলেও মাঝে মাঝে কোলা ব্যাঙের ডাকে শিউরে উঠছি। আমি আবার একটু ভীতু স্বভাবের। এত রাতে আসাটা কি ঠিক হলো আমার? গোটা গ্রাম ঘুমিয়ে পড়েছে। এমনটা শুধু গ্রামেই দেখা যায়, শহরে 9-10টা বাজলেও কোলাহল থাকে। হেঁটে হেঁটে অনেকটা পথ যাওয়ার পর আমি ঘটাডাঙ্গার পাড়ে চলে আসি। হঠাৎ বিষ্টুদার টঙ্গের দোকানে আলো জ্বলতে দেখে আমি অবাক হয়ে যাই, কিন্তু দোকানের ভিতরে কেউই নেই। আমি এগিয়ে গেলাম। এখন রাত আনুমানিক 10টা বাজে। এত রাতে দোকান খোলার কথা না, যতটুকু জানি রাত 8টার মধ্যে দোকান বন্ধ করে ফেলে বিষ্টুদা। আমি দোকানের ভিতর উকি দিচ্ছি, আর তখনই আমি অনুভব করলাম আমার পিছনে কেউ এসে দাঁড়িয়ে আছে।
একেই তো রাত, তার উপর আমি খুবই ভীতু। পিছনে কেউ আসে, আমি প্রচণ্ড ভয়ে শিউরে উঠি। মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকি, আজকের রাতটা দিদার বাড়িতে থেকে গেলে কি হতো। হ্যাঁ, আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিয়ে পিছনের লোকটা আমার কাঁধে স্পর্শ করে। একটা বরফ শীতল হাত, আমার শরীর হিম হয়ে আসে মুহূর্তেই। এত ঠান্ডা কোনো মানুষের হাত কখনোই হতে পারে না। হ্যাঁ, আমি ভয়ে পিছনে ফিরে তাকাই, আর পিছনে বিষ্ণুদা দাঁড়িয়ে। বিষ্ণুদাকে দেখে আমি আশ্বস্ত হলাম, ঠিক আছে, ভয়ের কিছু নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি জিজ্ঞাসা করলাম, বিষ্ণুদা, তুমি এখনো দোকান বন্ধ করনি? না রে, তোর জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? কেন বিষ্ণুদা? তোকে গল্প শোনাবো বলে। বিষ্ণুদার কথা মেজাজটাই খারাপ হয়ে গেল। এত রাত অব্দি বিষ্ণুদা বসে আছে গল্প শোনাবে বলে। কাল শুনবো, আজ যাই বিষ্ণুদা, অনেক ঘুম পাচ্ছে। তোকে এমন গল্প শোনাবো তোর ঘুম উধাও হয়ে যাবে চোখ থেকে। বিষ্ণুদা নাচর বান্দা, সে তার আজগুবি গল্প শুনিয়েই ছাড়বে। কি আর করব। আমি দোকানের ভিতর গিয়ে বেঞ্চে বসে পড়ি। বিষ্ণুদা দোকানের ক্যাশে বসে গল্প শুরু করে। তুই তো সবই জানিস, তুই আর আমি একই স্কুলে পড়েছি। আমি তোর 2 ক্লাস সিনিয়র ছিলাম। দুর্ভাগ্যবশত আমি পরীক্ষার রেজাল্ট খারাপ করি, আর তারপর লেখাপড়ার প্রতি আগ্রহ আমার আর আসেনি। সংসারের অভাব দেখে টঙ্কের দোকান দেওয়ার জন্যে মায়ের কাছে বায়না করি। মা তার অবশিষ্ট কিছু গয়না বিক্রি করে আমাকে এই দোকানটি দেয়। ভালোই চলছিল। একটা ব্যাপার তোরা জানতি না, সেটা হলো এই গ্রামের চেয়ারম্যানের মেয়েকে আমার অসম্ভব ভালো লাগতো। আমরা স্কুলে একে অপরের প্রতি মায়া অনুভব করি, কিন্তু ব্যাপারটা কি করে যেন চেয়ারম্যান সাহেব জেনে যায়, আর তারপর লাবণ্যকে বিয়ে দিয়ে দেয় অন্য কোথাও। কারণ আমি সামান্য একজন চা বিক্রেতা, আমার সাথে মেয়েকে কখনোই মেনে নেবে না। এদিকে লাবণ্যকে হারানোর শোকে আমি পাগল, প্রায় সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করে বসি। বিষ্ণুদার কথা শেষে আমি চমকে উঠলাম। তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। আত্মহত্যা করলেন মানে? স্টেশনে গিয়ে রেল লাইনে দাঁড়িয়ে পড়ি, মুহূর্তে ক্ষতবিক্ষত হয়ে যায় আমার শরীর, আমি মারা যাই। বিষ্ণুদার কথায় আমি স্তব্ধ হয়ে যাই, বাকরুদ্ধ আমি, মুখে কোনো কথা নেই। বিষ্ণুতে কি আমার সাথে মজা করছে? কিন্তু তার চোখ মুখ দেখে তো মজার বলে মনে হচ্ছে না। তোর বিশ্বাস হচ্ছে না, তাই না? আমি যে আর বেঁচে নেই এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাই না? তুমি মারা গেলে আমার সামনে কি করে আছো? আমার কথা শুনে বিষ্ণুদা হো হো করে হেসে ওঠে। মুহূর্তে এসে তার রূপটা পাল্টে ফেলে, ভয়ঙ্কর এক আত্মায় পরিণত হয়। বিষ্ণুদাকে দেখে আবার শরীরের পশম দাঁড়িয়ে যায়। ভয় ও আতঙ্কে আমার চোখগুলো অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। কি ভয়ানক দেখাচ্ছে বিষ্ণুদাকে, সারা শরীরে রক্ত ক্ষতবিক্ষত অবস্থায়, চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আমি ঠকঠক করে কাঁপছি। বিষ্ণুদা, আমি বাড়ি যাব, আমার খুব ভয় করছে। বাড়ি তো যাবি, বাকি গল্পগুলো শোন। আমার মৃত্যুর পর আমার আত্মা সব কিছু দেখতে পেত। আমি সবার আগে ছুটে যাই লাবণ্যের শ্বশুর বাড়ি, কিন্তু যে দেখি লাবণ্য সুখেই সংসার করছে। এমনকি সে নিজের মুখে স্বীকার করেছে সে আমাকে সত্যিকারের ভালোবাসেই নি কখনো। লাবণ্যের মুখে কথা শুনে বুকটা কষ্টে ফেটে যায়।
যার জন্য এই জীবন আমি নষ্ট করলাম সে কিনা আমাকে ছাড়াই ভালো আছে। আমি তখন আমার মায়ের কথা চিন্তা করলাম, আমি ছাড়া মায়ের কেউ নেই। আমার কিছু হলে মাও মারা যাবে আমার শোকে। তাই আমি মায়ের কাছে ফিরে আসি। তুমি ভুল করেছো বিষ্টুদা। আত্মহত্যা করা মোটেও কোনো ভালো কথা নয়। তুমি সারা জীবন এভাবে থাকতে পারবে না। তুমি মারা গেছো, এটা তোমার নিজেকেই মেনে নিতে হবে। আরে রমেশ, মৃত্যুবার আমি হিংস্র হয়ে উঠেছি। আমি খালি রক্ত রক্ত ভালো লাগে। লাবণ্যকে আমি মেরে ফেলি, তারপর তার স্বামীকে, আর তারপর চেয়ারম্যান ও তার গোটা পরিবারকে। বিষ্টুদার কথায় আমার মনের ভয়টা আরো বাড়তে শুরু করে। সে এখন মানুষ নয়, তাকে কিছুতেই বিশ্বাস করা যায় না। এত রাতে বিষ্টুদা যদি আমাকে মেরে ফেলে তাহলে কেউ বাজাতেও আসবে না আমাকে। তোকে আমি স্নেহ করি, তোকে মারতে আমার কষ্ট হবে, কিন্তু এই যে লোভটা সামলাতে পারছি না। কি বল, তুই মরে বোধ হয়ে গেলে বুঝবি খিদের যে কি কষ্ট, কি জ্বালা। শেষের কথায় আমি বুঝে যাই সে আসলে কি করতে চাচ্ছে। আমার অবচেতন মন আমাকে এখান থেকে পালানোর জন্য তাড়া দিতে থাকে। কিন্তু আমি চাই বিষ্টুদা, আমারও যে বাসায় মা আছে, আমার পথ চেয়ে বসে আছি সে। আমি আমার মাকে ছেড়ে যেতে চাই না। আমার কথায় দেখলাম বিষ্টুদার মায়া হয়েছে কিনা জানি না, কিন্তু আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এক দৌড়ে দোকান থেকে অনেক দূরে চলে আসি। পিছনে না তাকিয়ে দৌড়াচ্ছি, না জানি বাড়িতে পৌঁছাতে পারবো কিনা। কিন্তু মনে মনে শপথ করছি ঘটাডাঙ্গার বিষ্টুদার দোকানে আর কখনোই আসবো না। আমি বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর বাড়ির উঠোনের সামনে আমি আসি। প্রথম ভূত দেখে প্রচন্ড ভয় পেয়েছি। রমেশ, ও রমেশ, কই তুই? বিষ্টুদার কণ্ঠ শুনে আমি কেঁপে উঠি। তাকিয়ে দেখি বিষ্টুদা। আমি আমার বাড়ি চলে এসেছি দেখে তাকে দেখে রাতের ভয়টা আবারও আমার বাড়তে শুরু করে। বিষ্টুদাকে দেখে আমি ঠকঠক করে কাঁদছি, আর সে হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। তোর জ্বর, তাই তোকে দেখতে চলে এসেছি। আমার জ্বর তুমি জানো কি করে? আমি এখন সবই জানি রে রমেশ, কাল তোকে বললাম না এর কারণ। বিষ্টুদার কথায় আমার সর্বশরীর হিম হয়ে আসতে থাকে। রাতে বিষ্টুদা আমাকে মারার চেষ্টা করেছে, এখন সে কিনা আবার এসেছে আমাকে মারতে, মনে হয় এসেছে। না রে, তোকে মারতে আসিনি। আমি চিরদিনের জন্য এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। এই বলে বিষ্টুদা আমার দিকে একটা খাম এগিয়ে দিয়ে বলে, এই খামে কিছু টাকা আছে, এটা তোকে দিচ্ছি আমার মায়ের দেখাশোনা করার জন্যে। আর ঘটাডাঙ্গার টঙ্গের দোকানটা আমি তোকেই দিয়ে গেলাম, আজ থেকে ওই দোকানটা তোর। বিষ্টুদার কথায় আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম। সে আমার সামনেই হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি চমকে উঠলাম।